আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কি মনে করছো তোমার গোপন কথা কেউ জানবে না? আমি তোমার মা, তোমার কথা জানতে বেশি সময় লাগবে না আমার। শান মাথা নিচু করে নেই। শাহানাজ বেগম মুচকি হেসে বলে, আমি আজই তোর বাবার ভাইরে জানাবো, তারপর তোদের বিয়ে ঠিক করার ব্যাপারে কথা বলবো। শান মায়ের কথা শুনে মুচকি দিল, তারপর কিছুটা চিন্তিত হয়ে বলে, কিন্তু যদি সোহা বা ওর মা বাবা রাজি না হয়? শাহানাজ বেগম শানের মাথায় হাত বুলিয়ে বলে, সেসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আর ওদের না করার কোনো উপায় নেই। আমার ছেলে কোনো দিক দিয়েই কম নয়। শান আলতো হাসল। শাহানাজ বেগম উঠে বেরিয়ে গেল রুম থেকে। শান দরজা লাগিয়ে এসে আবারও কফি হাতে নিল। মুখে দিতেই মুখ কুঁচকে নেয় শান। এসির ঠান্ডা বাতাসে থেকে কফি ঠান্ডা হয়ে গিয়েছে, তাই স্বাদটা তেতো হয়ে গিয়েছে। শান কফির মগটা রেখে শুয়ে পড়ল। ঘড়ির দিকে চোখ বুলিয়ে দেখল রাত 9টা ছুঁই ছুঁই। সোহার খোঁজ নিতে হবে, না হলে অশান্ত মনটা শান্ত হবে না। কিন্তু কিছুক্ষণ ভেবে পরক্ষণে ঠিক করলো আজ আর খোঁজ নেওয়ার চেষ্টা করবে না, সোজা দেখেই আসবে। তবে এখনো সময় হয়নি যাওয়ার, তাই ল্যাপটপ নিয়ে বসলো। অনেক দিন তো হলো, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে এখনো পর্যন্ত সেই লোকটাকে খুঁজে পায়নি শান বা শানের টিম, যে সোহাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়েছিল। শান অন্যান্য কেসের পাশাপাশি এই কেসটাকে নিয়ে প্রচুর পরিমাণে বিভ্রান্ত হয়ে রয়েছে। লোকটা কিভাবে কোথায় খুঁজে পাবে বুঝতে পারছে না। লোকটাকে খুঁজে বের করার জন্য পুরো কেসের ইনভেস্টিগেশন করতে হবে। কয়েকদিন ডিস্টার্ব থাকায় এসব নিয়ে ইনভেস্টিগেশন করার সুযোগ ভাবেনি। তবে কাল থেকেই কাজ শুরু করবে। শান ইমনকে ফোন করলো। কল রিসিভ হতেই শান বলল, শোন, তোকে যে লোকটাকে খুঁজে বের করার দায়িত্ব দিয়েছিলাম, লোকটাকে তো খুঁজে পেলাম না। আমি ভাবছি এটা নিয়ে অফিসিয়ালি ইনভেস্টিগেশন শুরু করব। ইমন বড় সড়ো হাই তুলে বলল, কে দেবে তোকে অফিসিয়ালি ইনভেস্টিগেশন করতে? রিপোর্ট লেখা লাগবে জানিস? শান কপাল ঘষতে ঘষতে বলে, সেটা দেখে নেব আমি, তুই ইনভেস্টিগেশন শুরু কর। ইমন আবারও হাই তুলল। শান বিরক্তি নিয়ে বলল, সারাদিন ঘুমিয়েও তোর ঘুম শেষ হয় না? ইমন খেপে বলল, তুই শালা সারাদিন ঘুমাবো না তো আর কি করব? পুলিশ হয়েছে, একটু ঘুমাতে পারি না শান্তিতে। ছুটির দিনে তো একটু ঘুমাতে দিবি নাকি এখনো অফিসারের তো মতো অর্ডার দিবি? কথা বলতে বলতে আরো 2বার হাই দেওয়া শেষ। শান হেসে বলে, না ভাই, ঘুমা তুই, কেউ অর্ডার দিচ্ছে না তোকে। ইমন হাই তুলে বলে, হ্যাঁ ঘুমাবই তো, তোরা তো আর বিয়ে লাগেনি যে গিয়ে নাচবো। শান কথায় কথা বলে ফেলল। লাগতে কতদিন? ইমন অবাক হয়ে বলে ওঠে, কি ভাই তোর বিয়ে লাগবে? কবে কবে? শান হকচকিয়ে বলে, আরে এমনি বলেছি, তুই ঘুমা এখন। ইমন হাই তুলে ফোন রেখে দিল। কিছুক্ষণ পর ডিনারের জন্য ডাক পড়তেই শান বেরিয়ে যায়, কিন্তু নিচে নামার আগেই সালমাকে দেখতে পেল খাবার নিয়ে আসছে। শান ভ্রু কুঁচকে বলে, কোথায় নিয়ে যাচ্ছিস সেগুলো? সালমা পেছনে ঘুরে শাহানাজ বেগমের দিকে একবার তাকিয়ে আবার শানের দিকে তাকিয়ে বলল, আপনার ঘরেই তো নিয়ে যাচ্ছি ভাই। খালাম্মা নাকি সবার সাথে কি কথা বলবে, তাই আজকে উপরেই খেতে বলেছে। শান বুঝতে পেরে সালমার হাত থেকে ট্রে নিয়ে নিচের রুমে ঢুকে গেল। নিস্তব্ধ রাতে শা শা করে বাতাস হচ্ছে। বাতাসের গতিটা খুবই বেশি। হাড় কাঁপানো ঠান্ডা আবহাওয়া। মনে হচ্ছে আজ বৃষ্টি হবে। বেশ কয়েকদিন হয়ে গিয়েছে বৃষ্টির মুখ দেখা হয়নি। ভালোই হবে, বৃষ্টি হবে। হোড় হোড় করে বাতাসের সঙ্গে সোহার ব্যালকনি দিয়ে রুমে ঢুকে পড়ল শান। শান রুমে ঢুকেই অন্ধকারে আচ্ছন্ন রুমে চোখ বুলালো। এসি অফ থাকা সত্ত্বেও রুমটা পুরোই ফ্রিজের মতো ঠান্ডা হয়ে রয়েছে। হবে নাই বা কেন, ব্যালকনির দরজা সহ রুমের জানলা সবই হাঁ করে খোলা রয়েছে। শান জানলাগুলো
লাগিয়ে পর্দা টেনে দিল। ধীরে ধীরে পা চালিয়ে সোহার মাথার পাশে গিয়ে হাঁটু গেড়ে বসল শান। বসতেই সোহার গোঙানির শব্দ কানে আসলো। শান ভয় পেয়ে যায়, ভাবল সোহার জ্বর এসেছে। সোহার কপালে উল্টো পিঠে হাত ছুঁয়ে দিতেই বুঝতে পারল ঠান্ডায় কাঁপছে সোহা। শরীর বরফের মতো ঠান্ডা হিম হয়ে রয়েছে, অথচ মেয়েটা পুতুল চড়িয়ে ঘুমিয়ে ঘুমিয়ে কাঁপছে। শান দীর্ঘ নিঃশ্বাস ফেলল। উঠে সোহার পায়ের নিচ থেকে ব্ল্যাঙ্কেটটা টেনে সোহার গায়ে দিয়ে দিল। সোহা ব্ল্যাঙ্কেট চড়িয়ে বিড়ালের মতো ঘুমিয়ে থাকে। বিড়ালের কথা মনে পড়তেই শানের টমির কথা মাথায় আসলো। শান আশেপাশে উকিঝুঁকি দিয়ে দেখে টমি আছে কিনা। হঠাৎ নিজের পাশে চোখ যেতেই শান ভয়ঙ্করভাবে চমকে ওঠে। টমি তারই পাশে নিজের সুন্দর ছুরিতে বসে আছে আর ড্যাব ড্যাব করে শানের দিকে তাকিয়ে আছে। শান বুকে হাত দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। একটুর জন্য প্রাণটা বেঁচে গেল শানের। শান ক্ষেপে পকেট থেকে মাস্ক বের করে পরে নিল। কিছুটা ঝুঁকে ফিসফিস করে বলে, তুই এমন জিনদের মতো ভয় দেখাস কেন? আমাকে না জ্বালালে ভালো লাগে না তোর? ভবিষ্যতে তোকে নিয়ে কি করব সেটাই ভাবছি। টমি ফ্যাল ফ্যাল করে তাকিয়েই থাকে শুধু। শান হেসে দিল। লুকায়িত প্রেম আলাপের জন্য বাক্যহীন প্রাণী আশেপাশে থাকা উচিত বলে মনে হলো শানের। শান সোহার দিকে গভীর দৃষ্টি দিয়ে তাকালো। মুখটা কেমন নেতিয়ে গিয়েছে মেয়েটার। কম ধকল তো চায়নি। শান সোহার দিকে ঝুঁকে কপালে আর দুই চোখের পাতায় ঠোঁট ছুঁয়ে দিল। সোহা কেঁপে উঠে তার টেডিকে শক্ত করে জড়িয়ে ধরল। শান মুচকি হাসি দিয়ে টমির দিকে তাকালো। তাকিয়ে দেখে টমি ঢুলে ঢুলে বিছানায় ধপ করে শুয়ে চোখ বন্ধ করে রেখে দিয়েছে। শানের পেট ফেটে হাসি আসলো টমির কাণ্ড কারখানা দেখে, কিন্তু হাসিটা চেপে রেখে বেরিয়ে আসে। আজ জায়গা প্রস্থান করার সময় হয়ে গিয়েছে। শান ব্যালকনি দরজা চাপিয়ে আগের মতো বেয়েই নিচে নেমে গেল। সকালে আজ অন্যান্য দিনের মতো না হলেও দেখল সবাই কেমন থম মেরে রয়েছে। শান গিয়ে সোজা টেবিলে বসে পড়ল। সালমা এগিয়ে এসে খাবার দিতে থাকে শানকে। শান সালমাকে জিজ্ঞেস করলো এসব কি। সালমা ফিসফিসে গলায় বলল, সবাই এখন সোহাপাকে বাড়িতে যাবে। শানের বিষম উঠে গেল। সালমা দৌড়ে পানি নিয়ে এগিয়ে আসে। নীলা এগিয়ে এসে শানের পিঠে মাথায় হাত বুলিয়ে দেয়। শান পানি খেয়ে থামল। নীলার দিকে তাকিয়ে দেখল নীলা মিটমিট করে হাসছে। শান অবাক স্বরে বলল, ওই বাড়িতে যাচ্ছ তোমরা? আমাকে জানাওনি কেন কেউ? নীলা হেসে বলল, জানালে কি আর সারপ্রাইজ থাকতো? তবে আমরা ভেবেছিলাম বিয়ে পাকা করে একদম সুখবর দিয়ে সারপ্রাইজ করব, কিন্তু সালমার তো পেটে কথা থাকে না। নীলা কড়া দৃষ্টিতে সালমার দিকে তাকায়। সালমা দাঁত কেলিয়ে দাঁড়িয়ে রয়েছে। শান উঠে দাঁড়িয়ে বলল, আজকে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করে দাও ভাবি, আমার আজ থানায় কাজ আছে। নীলা ভ্রু কুঁচকে বলে, তোমাকে কে নিচ্ছে? আমরা তো তোমাকে নিচ্ছি না। শান মুখ কালো করে ব্রেকফাস্ট করতে থাকে। নাইসা দৌড়ে শানের কাছে গিয়ে দাঁড়ায়। নাইসা ড্রেস শু পরে তৈরি হয়ে এসেছে। শান নাইসাকে দেখে মুচকি হেসে নাইসাকে নিজের কোলে বসিয়ে নেয়। নাইসার গালে চুমু দিয়ে বলে, কোথায় যাচ্ছে আমার নাইসা মামনি? নাইসা শানের প্লেট থেকে ব্রেড নিয়ে কামড় বসিয়ে খেতে খেতে বলে, মিষ্টি পাখি, যাবো আমি। শান হেসে বলে, শান বাবাইকে নিয়ে যাবে না? নাইসা মাথা নেড়ে না বলল। শান ভ্রু কুঁচকে বলল, কেন নেবে না আমাকে? নাইসা উত্তর না দিয়ে শানের কোল থেকে নেমে দৌড়ে চলে গেল। শান বোকার মতো তাকিয়ে রইল। নীলা শানকে আত্মধাক্কা দিয়ে বলে, কি গো, খাচ্ছ না কেন? থানায় যাওয়ার টাইম হয়ে গেছে তোমার। শান নিঃশ্বাস ফেলে খাওয়া শেষ করলো। গাড়ি নিয়ে বেরিয়ে গেল থানার উদ্দেশ্যে। থানায় পৌঁছতেই গাড়ি পার্ক করে থানায় ঢুকে গেল। কেবিনে ঢুকে নিজের জায়গায় বসতেই কিছুক্ষণের মধ্যে নক করলো ইমন। শান ভেতরে প্রবেশের অনুমতি দিলে ইমন ঠাস ঠাস পায়ে ঢুকে গেল ভেতরে। শান ভ্রু কুঁচকে তাকায় ইমনের দিকে। ইমন সূক্ষ্ম চোখে শানের দিকে তাকালো। শান গম্ভীরভাবে জিজ্ঞেস করলো, কি হয়েছে? ইমন কাঁদো কাঁদো চেহারা নিয়ে শানের সামনে বসে পড়ল। বাইনার স্বরে বলে, ভাই আমাকে ছুটি দে কয়েকদিনের জন্য প্লিজ, একটু শান্তিতে ঘুমাবো কয়েকদিন। শান স্মিত হেসে বলে, না, তোকে ছুটি দেওয়া যাবে না।
তুই ছুটিতে চলে গেলে 7 দিনের আগে আসবি না। ইমন অনুরোধ করে বলে। ভাই প্লিজ, ভাই আমার 7 দিন না হোক অন্তত পক্ষে 2 দিনের ছুটি দে। শান ফাইল বের করে দেখতে দেখতে বলে। ভেবে দেখবো, তবে উত্তরটা না হবে, কিন্তু তুই চাইলে একটা অপশন দিতে পারি। ইমন হুড়মুড় করে দাঁড়ালো, উত্তেজিত হয়ে বলে। কি অপশন বল? শান চেয়ারে হেলান দিয়ে বলে। যেই ইনভেস্টিগেশনের কথা বলেছিলাম, কাল সেটার ইনভেস্টিগেশন করব। আমার কাছে কিছুটা জটিল লাগছে ব্যাপারটা। কেন, কিসের এসব হয়েছে, আর লোকটা উধাও হয়ে গেল কোথায় সেটা বুঝে উঠতে পারছি না। তুই আমাকে পুরো কেসে হেল্প করবি। যদি কাজ ঠিক মতো হয় তাহলে তোকে 2 না 5 দিনের ছুটি মঞ্জুর করে দিব। ইমনের চোখ মুখ জল করে ওঠে, খুশি খুশি হয়ে বলে। জুনিয়র অফিসার, তাই আমাকে তো সব কেসে ইনভলভ থাকতে হয়। এটা না হয় বেশি থাকবো, তবে ছুটি নেবই। তারপর আরামে কয়েকদিন ঘুমাবো। চোখে মুখে আমার মেয়েদের মতো ডার্ক সার্কেল পড়ে যাচ্ছে, পরে আমার বিয়ের সময় শ্বশুর বাবা আমাকে রিজেক্ট করে দিবে। শান বিরক্ত স্বরে বলে। ওই, তুই তোর বাজে বকা বন্ধ করবি? এতই যখন বিয়ে নিয়ে চিন্তা, তাহলে পুলিশের চাকরি করতে গিয়েছিলি কেন? ইমন মুখ কুঁচকে বলে। দূর, জানতাম নাকি এত খাটনি হয় পুলিশ হলে। যাই হোক, আমি কাজে লেগে পড়ছি। ইমন তার কেবিনে চলে গেল। শান আলতো হাসল। যত চাই বলুক না কেন, কাজের সময় কোনো গাফিলতি করে না ছেলেটা। সব কাজ নিষ্ঠা আর কঠোরতার সাথে করবে। শান নিঃশ্বাস ফেলে কাজে মন দিল। ইমতিয়াজ রহমান আর রিয়ানা রহমানের মুখোমুখি হয়ে বসে রয়েছে। শাহানাজ বেগমরা সবাই বলতে শুধু ঈশান আর শান নেই এখানে। বাকি সবাই উপস্থিত আর সোহা রুমেই রেস্ট করছে। শাহানাজ বেগমরা তাদের প্রস্তাব জানিয়েছে, কিন্তু রিয়ানা বেগম অমত প্রকাশ করছে। তার ভাষ্য মতে একই বাড়িতে 2 মেয়ের বিয়ে কেমন দেখায় সেটা। শাহানাজ বেগম বলল। দেখুন, এটা আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ, এর ব্যাপার এখানে। একই বাড়িতে 2 বোন বউ হয়ে যাচ্ছে, এসব কথা মানায় না। সমাজের কথা চিন্তা করলে আমাদের চলবে না। সমাজের লোকদের কাজ সমালোচনা করা, তারা সেটাই করবে। আমাদের সন্তানের জীবন সুন্দর হলে কুনজর দেবে, আর ধ্বংস হয়ে গেলেও কেউ এসে খোঁজ খবর নেবে না। রিয়ানা রহমান ইমতিয়াজ রহমানের মুখের পানে তাকালো। ইমতিয়াজ রহমান এখনো তার মতামত জানায়নি। মোস্তফিক চৌধুরী বলল। আমরা সোহাকে নিজের মেয়ের মতোই ভালোবাসি। আমার বাড়ির প্রত্যেকের মাথা তুলে রাখবো। তবে আপনার এই সম্পর্কে আপত্তি থাকলে এখানে জোরের কিছু থাকবে না। আপনার সম্পর্কই ঠিক থাকবে। আপনারা ভেবে দেখবেন। ইমতিয়াজ রহমান স্বাভাবিকভাবেই হাসল। তাদের নাস্তার প্লেট এগিয়ে দিয়ে বলল। আপনারা তো কিছু খাচ্ছেন না, আগে খান, তারপর কথা হবে। কথা তো আর পালিয়ে যাচ্ছে না। মোশফিক চৌধুরী হেসে খাওয়া শুরু করে। ইমতিয়াজ রহমানের স্বভাবের সঙ্গে পরিচিত তিনি। সব পরিস্থিতিতেই স্বাভাবিক আচরণ করেন তিনি। সবাই পাথর পাথর ভাব থেকে কিছুটা স্বাভাবিক হলো। ইমতিয়াজ রহমান নড়ে চড়ে গলা ঝেড়ে বললেন। আমি প্রথম থেকেই সোহার প্রতি আপনাদের ভালোবাসা, আদর, স্নেহ দেখেছি। তাই যেসব কিছু নিয়ে সন্দেহ নেই আমার স্ত্রীর মতো কিছু ভাবি না। আমি নিজেও শানকে পছন্দ করি, যোগ্য ছেলে শান। কিন্তু আমি আমার সিদ্ধান্ত আমার মেয়ের ওপর চাপাবো না। সোহান উত্তরে হ্যাঁ হলে আমি সম্পর্কে পরিণত দেখতে চাইব। ইমতিয়াজ রহমানের কথা শুনে সবার মাথা থেকে চিন্তার পাহাড় সরে গেল। সিমিও খুশি হলো বাবার সিদ্ধান্ত শুনে। সোহার না করার কোনো কারণ আছে বলে খুঁজে পেল না। হয়তো হ্যাঁ হবে সোহার উত্তর। নাইসা সোহার রুম থেকে দৌড়ে বেরিয়ে আসে। সিমি নাইসাকে কোলে নিতেই নাইসা ঠোঁট ফুপিয়ে কেঁদে ওঠে। মিষ্টি পাখি। সিমি ভ্রু কুঁচকে নেয়। দ্রুত পায়ে সোহার রুমে গেল। গিয়ে দেখে সোহা হাতে মুখে চকোলেট লাগিয়ে রেখেছে। সিমি নাইসাকে নিয়ে এগিয়ে গেল। ক্ষিপ্ত হয়ে বলে। কি করেছিস এসব? তোকে দেখি মেয়েটা কাঁদছে, সেদিকে খেয়াল আছে? সোহা ফিকফিক করে হেসে দিল। নাইসা সিমির বুকে মুখ লুকিয়ে আবার কেঁদে দিল। সোহা হাসতে হাসতে বলে। আরে আমি নাইশোর চকলেট নিয়েছিলাম তাই কাছে। সিমি রেগে বলে। এই, এখন তো চকলেট খাওয়ার বয়স, তাও আবার বাচ্চাটার চকলেট খেয়ে নিয়েছিস? সোহা ভেঙচি কেটে হাত বাড়িয়ে নাইসাকে উদ্দেশ্য করে বলে। আসো নাইশো, তোমাকে চকলেট দিচ্ছি। নাইসা মাথা নেড়ে না বলল।
অভিমান করেছে সে সোহার উপর। সোহা বালিশের নিচে হাত দিয়ে কয়েকটা চকোলেট বের করতেই নাইসা দৌড়ে সোহার পাশে গিয়ে বসে পড়ে। সোহা আর সিমি হেসে দেয় নাইসার কাজ দেখে। সিমি জিজ্ঞেস করলো, চকলেট কোথায় পেয়েছিস তুই? সোহা ভাব নিয়ে বলল, আমাকে কি বাচ্চা পেয়েছো যে নাইশারটা খাবো? নাইশারটা আমি লুকিয়ে রেখেছিলাম আর আমার চকলেট খেয়েছি আমি। এগুলোও কয়েকটা আমার। সিমি নাইসাকে দুটো চকোলেট দিয়ে বাকিগুলো নিয়ে বলল, এতগুলো চকলেট দিয়ে বদ অভ্যাস করে ফেলবি নাকি? এগুলো আমি ভাবির কাছে দিচ্ছি। সোহা হেসে বলে, হ্যাঁ, তুমিই আবার খেয়ে ফেলো। সিমি কড়া চোখে তাকালো। দরজার দিকে তাকাতেই দেখে শাহানাজ বেগম আর নীলা দাঁড়িয়ে আছে। সোহা সবাইকে দেখে বড়সড় হাসি দিল। শাহানাজ বেগম এগিয়ে এসে সোহাকে জড়িয়ে ধরে আদুরে গলায় বলল, কেমন আছিস আমার মাটা? সোহা হেসে বলে, খুব ভালো গো, তোমাদের দেখে আরো ভালো হয়ে গিয়েছি। শাহানাজ বেগম হেসে সোহার পাশে বসলো। নীলা সিমিকে ইশারা করে বলল বাইরে আসতে। সিমি বুঝতে পেরে নীলার সাথে বেরিয়ে গেল। সোহা জিজ্ঞেস করলো, আজকে হঠাৎ চলে এসছো যে আন্টি? আপুকে নিতে এসছো নাকি? শাহানাজ বেগম মুচকি হেসে বলল, না, আজকে এক বিশেষ কাছেই এসেছি, তোকে নিয়েই সব। সোহা ভ্রু কুঁচকে বলল, আমাকে নিয়ে সব? আমাকে নিয়ে কি বিশেষ কাজ? শাহানাজ বেগম হেসে বলে, জানবি পরে জানতে পারবি, তবে ভেবেচিন্তে নিজের উত্তর দিবি। তোর হ্যাঁ উত্তরের অপেক্ষায় থাকবো আমরা। সোহা বুঝেই উঠতে পারছে না কিসের কথা বলছে। শাহানাজ বেগম কিছুক্ষণ কথা সোহাকে আদর টাদর দিয়ে চলে গেল। সোহা ভাবনায় পড়ে গেল কিসের বিশেষ কথা জানার কথা বলছে তাকে। কিছুক্ষণ ভেবেই খুঁজে পেল না কিছু। বিকেল হয়ে আসার আগেই শাহানাজ বেগমরা বাড়ির জন্য রওনা দেন। তারপর বিকেলে ইতির আগমন ঘটল। ইতি ইমতিয়াজ রহমান আর রিয়ানা রহমানের সাথে কথা বলে উপরে চলে গেল। ইতি সোহার রুমে এসেই দৌড়ে সোহাকে এসে জড়িয়ে ধরল। সোহা ঠাস করে থাপ্পড় দিল ইতির হাতে। শব্দের ধ্বনি পুরো রুমেই শোনা গেল। ইতি রেগে বোম হয়ে সোহাকে উদ্দেশ্য করে বলল, অসভ্য মেয়ে, শয়তান, বজ্জাত মেয়ে, তোর সাহস তো কম না, আমাকে থাপ্পড় মারিস তুই? এই জন্যই মাঝে মাঝে বলি তোর ওপর প্রেম ভালোবাসা না দেখানোই ভালো। সোহা দাঁতে দাঁত চেপে পেটে হাত দিয়ে বসে রয়েছে। ইতির কথা শুনে বলল, রাখ তোর ভালোবাসা। দৌড়ে এসে লাফিয়ে পড়েছিস আমার উপর। ব্যথা যে পেয়েছি খেয়াল আছে তোর? ইতি জিভ কাটলো খেয়াল আসতেই। ইতি সোহাকে সরি বলে উঠে তার ড্রেস চেঞ্জ করে আসলো। রিল্যাক্স হয়ে বসে বলল, আপু শ্বশুর বাড়ি সবাই নাকি এসেছিল? সোহা মোবাইলে মগ্ন হয়েছিল। ইতির কথা শুনে ফোন থেকে মুখ না তুলেই বলল, দেখা হয়েছে তোর? ইতি নিঃশ্বাস ফেলে বলল, আরে না, আন্টি বলল। সোহা ইতির ফোন নিয়ে ইতির দিকে এগিয়ে দিয়ে বলল, নে, গেম খেলছি, শুরু কর জলদি। ইতি কোনা চোখে তাকিয়ে ফোন হাতে নিল। সব সময় গেম খেলতে কি মজা লাগে? না তো লাগে না। তবে সোহার ইচ্ছে হলেই গেম খেলতে বসে যাবে। তার ইতিকেও জোর করে বসাবে। ইতি না বসলে মাঝে মাঝে সোহা কান্না করে ভাসিয়ে দেবে, নয়তো ঝগড়া লেগে যাবে। দুজনের বন্ধুত্বটা খুবই গভীর বলা যায়। ছোট থেকেই একসঙ্গে রয়েছে দুজন। খেলায় চমচমাট একটা ভাব আসে, কে জিতবে কে হারবে এমন একটা ভাব। তখনই ইমতিয়াজ রহমানের আগমন ঘটল। দরজায় নক করলেও দুজনের এত ব্যস্ততা যে তারা খেয়ালই করল না। তাই ইমতিয়াজ রহমান ঢুকে গেল। দুজন চেঁচিয়ে চেঁচিয়ে তাদের বাড়ি মাথায় তুলে ফেলেছে। ইমতিয়াজ রহমান আলতো হেসে গলা খাকারি দিয়ে বলল, তোমরা কি ব্যস্ত? সোহা এক পলক তাকিয়ে ব্যস্ত গলায় চেঁচিয়ে বলল, হ্যাঁ বাবা, অনেক ব্যস্ত, এখনই আমি জিতে যাব। ইতি খেলার মাঝেই তেতে বলে উঠল, যা সর, আমি জিতবো এখন। সোহা রেগে নাক ফোলাতে থাকে। গেম খেলায় দুই হাত বন্দি না হলে এখনই ইতিকে থাপ্পড় বসিয়ে দিত তার বিরুদ্ধে কথা বলায়। ইমতিয়াজ রহমান বলল, আমি কিছু কথা বলতে এসেছি। তোমরা আমাদের খেলাটা কিছুক্ষণের জন্য স্টপ করে রাখলে খুশি হব। বাবার কথাই সোহা না শুনলেও ইতি শুনে সাথে সাথে ফোনটা রেখে দিল আর সোহার হাত থেকে ফোন কেড়ে নিল। সোহা ক্ষেপে কিছু বলার আগেই ইমতিয়াজ রহমান বলল,
আমার কথা শুনে ফোন রেখেছো? তুমি এত ব্যস্ত যে বাবাকে উপেক্ষা করছো? ইমতিয়াজ রহমানের কথায় সোহার শান্ত হয়ে গেল। ভুল বুঝতে পেরে মাথা নিচু করে বলল, সরি বাবা, আমি তেমন কিছু করতে চাইনি। তুমি বসো আর বলো কি বলবে। আর আমাকেই তো ডাকতে পারতে, আমি চলে যেতাম। ইমতিয়াজ রহমান আলতো হেসে বলল, অসুস্থ মানুষকে কষ্ট দেওয়া উচিত নয়। ইতি, তোমাকে আন্টি ডাকছে, তুমি তার কাছে যাও। ইতি সম্মতি জানিয়ে বেরিয়ে গেল রুম থেকে। বাবা কি বলবে সেটা শোনার জন্য সোহা উৎসাহ হয়ে বসে থাকে। ইমতিয়াজ রহমান সহজ ভাষায় বলা শুরু করলো, দেখো মা, প্রত্যেক মেয়েকে বিয়ে করে চলে যেতে হয়, তোমাকেও যেতে হবে, আজ নয়তো কাল। সেই বিষয়ে কথা বলতে এসেছি। সোহা অবাক হয়ে তাকিয়ে রইল। কিছুটা অস্বস্তি বোধও করল। প্রথম তার সাথে বিয়ে নিয়ে আলোচনা করা হচ্ছে। এর আগে সোহার জন্য কোনো প্রপোজাল আসলেও সেটা ইমতিয়াজ রহমান তাদের মুখের উপর না করে দিয়েছে, কিন্তু সোহাকে এর মধ্যে জড়াতো না। আজ হঠাৎ তাকে এসবে জড়ানো হচ্ছে কেন? সোহার ভাবনার মাঝেই ইমতিয়াজ রহমান জিজ্ঞেস করল, তোমরা কি করো? কারোর সাথে কোনো সম্পর্ক অথবা পছন্দ রয়েছে? এসব বিষয় থাকলে আমি আর কথা এগোবো না। তুমি তোমার মায়ের সাথে শেয়ার করে জানতে পারো নিশ্চিন্তে। আমরা আমাদের সিদ্ধান্ত চাপাতে চাই না তোমার উপর। সোহা মাথা নেড়ে বলল, না বাবা, আমার তেমন কোনো কথা নেই, তুমি কি বলবে বলো। ইমতিয়াজ রহমান শান্তভাবে বলল, শাহজাহান বেগম এবং তার পুরো পরিবার তাদের বাড়ির আদরের ছোট বউ হিসেবে বেছে নিয়েছেন তোমাকে। সোহা হতবাক হয়ে বসে থাকে। এখন তার মাথায় শাহনাজ বেগমের কথা ঘুরপাক খেতে থাকে। শাহনাজ বেগম তাহলে এটাই বলতে এসেছিল? ইমতিয়াজ রহমান আবারও বলল, দেখো, আমি তোমার সিদ্ধান্তের জন্য সময় চেয়ে নিয়েছি। তোমার উত্তর যা হবে সেটাই তারা মেনে নেবে বলেছে। ভেবে দেখো, তোমাকে আমি সময় দিচ্ছি, যা ভাবার ভেবে নাও। তুমি যা বলবে সেটাই আমাদের সিদ্ধান্ত হবে। তবে একটা কথা না বললেই নয়, শান চৌধুরী পারফেক্ট এবং যোগ্য ছেলে তোমার জন্য। ভেবে না আমাদের সিদ্ধান্ত জানাবে। তোমার ওপর কোনো জোর নেই আমাদের। তবে যা সিদ্ধান্ত নেবে ভালো করে ভেবে নেবে, যাতে নিজের জীবন সুন্দর করে তুলতে পারো। ইমতিয়াজ রহমানের কথা শেষ হতেই তিনি বেরিয়ে গেল। সোহা এখনো ঘোরের মাঝেই রয়েছে। শানের সাথে তার বিয়ে ভাবা যায়? ছাদের রেলিংয়ের উপর এক হাত রেখে তার উপর থুতনি রেখে ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছে সোহা। দমকা হাওয়া সে বাতাসে চুলগুলো এলোমেলো করে দিচ্ছে বারবার। ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় ভালোই লাগছে সোহার। সোহা চোখ বন্ধ করে উপভোগ করছে। রাত তো কম হলো না, কিন্তু রাতের সৌন্দর্য কেন জানি মনকে বেশি টানে। চাঁদটা দেখা যাচ্ছে না, মেঘে ছেয়ে গিয়েছে অনেক আগেই। তবে বৃষ্টি আসবে না এখন, এখনো তেমন মেঘাচ্ছন্ন হয়নি আকাশ। ইতি এসে সোহার গা ঘেঁষে দাঁড়ালো। কিছুক্ষণ পর সোহার দিকে তাকিয়ে বলল,